চ্যাটার্জিকে পরশুরাম আর তটিনী উচিত শিক্ষা দিয়ে রথের দড়ি টানলো পরশুরাম। খুশি হয়ে যায় তটিনীর মা, তটিনী, সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় পরশুরাম তটিনীকে বলে, এভাবে বাঁচা হয় না তটিনী, এটাকে বাঁচা বলে না, এটাকে আপোষ করে বাঁচা বলে। আর যেই আপোষটা আমি করতে চাই না। এ কথা শুনে তটিনী তখন বলতে থাকে, কখনোই আমরা আপোষ করব না, কোনো কিছুর সঙ্গেই আপোষ করব না আমরা, এই কথাটা আমি তোমাকে বলে দিচ্ছি। এরপর দেখা যাবে বলরাম ফোন করে বলতে থাকে, পরশুরাম চিন্তা করিস না, সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছে, সবকিছুর ব্যবস্থা হয়েছে, সমস্ত ডকুমেন্টস সবকিছু ঘুরিয়ে দাঁড়িয়েছে। আর খেলাটা কিন্তু এখন কঠিন হবে। আর তখন বলে, সাবধানে কাজগুলো করার চেষ্টা করিস, এখানে এখানে কিন্তু অনেক চাল করা হয়েছে, কোনো রকম গন্ডগোল করিস না ভাই। আর তখনই দেখা যাবে পরশুরাম বলে, চিন্তা করিস না, সমস্ত কাজ আমি একদম সাবধান মতোই করব, আর কোনো রকম কোনো গন্ডগোল হবে না। এরপর দেখা যাবে পরশুরাম বলতে থাকে যে আমার সাথে আমার এরকম বন্ধু থাকলে আমার কিচ্ছু হবে না। তখন বলে, হ্যাঁ তোর সাথে আমি আছি, তোর জন্য আমি জীবনটা দিয়ে দিতে পারি। তখন বলে, জীবনটা দিতে হবে না, শুধু 6টা বুলেট রেডি রাখলেই হবে। তখন বলরাম বলছে, কি বলছিস কি? এরপর বলে, হ্যাঁ আমি জানি সেখানে বিজিট আমাকে এভাবে ছেড়ে দেবে না, বিজিট আমাকে মেরে দিতে পারে, মারার চেষ্টা করবে। আর তখন বলে, কি বলছিস কি? এরপর বলে অন্যদিকে দেখা যাবে আয়ুষীর কান্না দেখে আয়ুষীকে বলছে বিজিট যে অযথা ন্যাকামো করো না, কান্না করছো কেন? তখনই দেখা যাবে যে এই কথা শুনে আয়ুষী তখন বলছে, তুমি বুঝতে পারছো না, আজকের রথ, আজকে বাড়িতে সবাই মজা করবে, হই হুল্লোড় করবে, কিন্তু তুমি আমাকে এখানে আটকে রেখেছো, যার কারণে হয়তোবা আমাকে কেউ মজায় মেতে উঠতে পারছে না। তুমি আমাকে এভাবে আটকে রাখতে পারো না, তোমার কোনো অধিকার নেই। তখন এই কথা শুনে দেখা যাবে যে বিজিত হাসতে থাকে আর বলতে থাকে, আমি কি করতে পারি, আমার কি অধিকার আছে না আছে সেটা আমি খুব ভালো করেই জানি। এরপর দেখা যাবে আয়ুষীর হাতে শাড়ি দিয়ে বলতে থাকে, রেডি হয়ে নাও। তখন এই কথা শুনে আয়ুষী তখন বলে, কেন আমি রেডি হব কেন? রেডি হয়ে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? তখনই দেখা যাবে বিজিত হাসতে থাকে আর বলতে থাকে, ভয় পেও না, তোমাকে আমি কোথাও নিয়ে যাব না, এমন কোনো জায়গায় নিয়ে যাব না যে তুমি ভয় পাচ্ছ, যার কারণে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাই বলছি যে ভালোভাবে রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে মুখার্জি বাড়িতে যাব, ওখানে রথযাত্রায় যেতে হবে না, সেখানে একটা বড় প্ল্যান করা হয়েছে, সেখানে সবাই আমরা একটা অনুষ্ঠান করব, আর ওখানে অনেকে ইনভাইট আছে, সবাই মিলে আমরা ওখানে যদি রথের একসঙ্গে মজা করি তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। তাই বলছি যে একদম বাড়াবাড়ি করো না, যেভাবে বলছি সেভাবে সেজে গুজে রেডি হয়ে নাও। তখন এই কথা শুনে আয়ুষী তখন বলে, আমি তোমার সঙ্গে কোথাও যেতে চাই না, তোমার সঙ্গে যাওয়ার কোথাও আমার ইচ্ছে নেই। আর বিজিত তখন বলে, তোমার ইচ্ছে থাকলেও আমার কিছু যায় আসে না, আর না গেলেও কিছু যায় আসে না। আর তখন তখন বলে যে ওখানে একটা ধামাকা হবে, তুমি ধামাকাটা দেখলে অবাক হয়ে যাবে, পরশুরামকে মারা হবে, একদম শেষ করে দেওয়া হবে, কারণ ওকে আমি বিশ্বাস করি না, ওকে কিছুতেই আমি বিশ্বাস করতে পারি না, কেমন যেন ওর প্রতি আমার বিশ্বাসটা আসছে না। এই কথা শুনে আয়ুষী তখন বলে, তুমি একদম ঠিক বলছো না, একদম ঠিক করছো না তুমি যেটা করছো বিজিত, তুমি এরকম করে কারোর সম্বন্ধে বলতে পারো না, কারণ তুমি কারোর সাথে এরকম বাজব ব্যবহার করতে পারো না, তোমার কোনো অধিকার নেই। তোমার জামাইবাবুকে মারবে মানে তুমি জামাইবাবুকে মারবে কেন? মারার তোমার কোনো অধিকার নেই। তখন এই কথা শুনে দেখা যাবে বিজিত তখন বলছে, আমি তোমার থেকে কোনো রকম কোনো কথা শুনতে চাই না, আমি তোমাকে যতটুকু বলেছি তুমি সেটাই করো, এছাড়া আর বেশি কিছু করার চেষ্টা করো না। আর তখনই দেখা যাবে এই কথা বলে আয়ুষী তখন বলে, তুমি একটা অমানুষ হয়ে গিয়েছো। আর তখন বিজিত বলে, আমাকে আমাকে একদম টিচ করে কথা বলবে না, তুমি ভুলে যাচ্ছ যে বিজিত লাহিড়ী কি করতে পারে, বিজিত লাহিড়ী ভয়ঙ্কর রূপটা তুমি দেখোনি। তখন এই কথা শুনে আয়ুষী তখন বলে, দেখেছি, আমি তোমাকে খুব ভালো করেই চিনতে পেরেছি, তোমার মতো জঘন্য লোক আর দুটো হয় না, তোমার মতো জঘন্য লোক যেন কোনো মেয়ের জীবনে না আসে। আর তখনই দেখা যাবে এই কথা শুনে বিজিত হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে যে ত্রিপর্ণা বলতে থাকে, আপনি এসেছেন, কিন্তু আমার মেয়ে কোথায়? আর তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আমি আমি জিলাপি আর পাঁপড় ভাজা নিয়ে এসেছি, আপনার বরঞ্চ এটা খেয়ে নিন, তারপর আয়ুষী আসবে। আয়ুষী অবশ্যই আসবে, আয়ুষীকে আসতেই হবে, যেহেতু আমি কথা দিয়েছি সেহেতু আমি কথাটা রাখবো, আপনাদের ক্রিটিক্যাল জামাই মতো নয় যে আমি কথা রাখতে পারবো না।
তখন এই কথা শুনে দেখা যাবে যে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে নন্দিনীকে, কি ব্যাপার ম্যাডাম, আমি যা বললাম ঠিক বললাম তো? আর তখন নন্দিনী বলে, আপনাকে আমি সহ্য করতে পারি না, আপনার কারণে আমাদের সংসারে এত অশান্তি, আপনি এত ঝামেলা সংসারে, আপনি যদি না আসতেন এই বাড়িতে তাহলে আমরা খুশি হতাম। এরপর দেখা যাবে ভূমিকা বলতে থাকে যে আপনি এখানে কি প্রমাণ করতে এসেছেন বলুন তো, আপনি কেন এসেছেন? আর তখনই এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি হাসতে থাকে আর বলতে থাকে, এরকম করে বলো না, আমি এখানে এসেছি, কিছু তো রহস্য আছে, আমি অযথা আসিনি। তখনই দেখা যাবে যে কর্ণ চ্যাটার্জির কথা শুনে ভূমিকা তখন বলে, আপনি তো সব জায়গাতেই অযথাই চলে যান কোনো প্রয়োজন ছাড়া, আপনাকে যেতে পারলেই বাঁচে। এরপর যখন পরশুরাম আসে তখন এদিকে দীপালি তখন বলছে যে হ্যাঁ বাবা, ভিতরে আসতে পারবে না কেন? এটা তো তোমারও বাড়ি, তোমার শ্বশুর বাড়ি, তাই না? তার মানে তোমারও বাড়ি, তোমার অধিকার আছে এখানে আসার। আর তখন এরপর দেখা যাবে যে ভূমিকা ওরা খুশি হয়ে যায়, খুশি হয়ে তখন বলতে থাকে যে তোমরা এসেছো, আমরা খুব খুশি হয়েছি। আচ্ছা, আমরা আজকে খুব খুশি হয়েছি তোমরা এসেছো। আর তখন এদিকে দেখা যায় যে কর্ণ চ্যাটার্জি পরশুরামের কাছে এসে দাঁড়ায়, তখন বলে, কি জামাই বাবু, তুমি কি জামাই মশাই, তুমি এসেছো এই বাড়িতে পাত পেতে খেতে? আর তখন এই কথা শুনে পরশুরাম তখন হাসতে থাকে আর বলে, আপনার মতো স্বভাব আমার নেই, বুঝতে পেরেছেন? যে স্বভাবটা আপনার আছে সেই স্বভাবটা আমার নেই। আমি এখানে খেতে আসিনি, আমি এখানে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি, এখানে আমি একদমই খেতে আসিনি, বুঝতে পেরেছেন? আর রথের অনুষ্ঠানে থাকবো, জগন্নাথের সেবা করে এখান থেকে আমরা বেরিয়ে যাব, জাস্ট এতটুকুই, এছাড়া আর কিছুই নয়। আর তারপর দেখা যাবে কর্ণ চ্যাটার্জি পাঁপড় নিয়ে এসে তটিনীর সামনে দাঁড়ায় আর বলে, তটিনী পাঁপড় নাও, পাঁপড় খাও, জিলাপি খাও, নিজের তোমাদের মতো করে একদম দোকানে দাঁড়িয়ে, একদম পাড়ার দোকানে দাঁড়িয়ে কিনে এনেছি, খেয়ে নাও, ভালো লাগবে। তখন তটিনী বলে, একদম বাড়াবাড়ি করবেন না, আপনার বাড়াবাড়িটা আমি নিতে পারছি না। তখন এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি তখন বলে, কেন পারো না? অবশ্যই নিতে হবে, এরকম এরকম করে যদি কথা বলো তাহলে তাহলে তো আমারও খারাপ লাগবে, তাই না? তখন এই কথা শুনে তটিনী তখন বলে, আপনার খারাপ লাগা ভালো লাগে তাই আমার কিছু যায় আসে না, আর ওইরকম কিছু আমি করতে পারবো না আপনার ভালো লাগার জন্য। তখন এই কথা শুনে দেখা যায় যে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে যে তটিনী এভাবে বলো না, এভাবে বলো না। আর তখনই দেখা যাবে যে তটিনী বলে, তাহলে কিভাবে বলবো? এভাবেই তো বলতে ইচ্ছে করছে আমার, আমি তো এইভাবেই বলতে পছন্দ করি, কারণ আপনার মতো লোকের সঙ্গে কথা বলার এই সামান্য ইচ্ছেটাও আমার নেই। তখন এই কথা শুনে দেখা যাবে যে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমাদের এই ইগোটা এবার রেখে দাও, বুঝতে পারলে? তোমরা যে এই ইগোটা নিয়ে থাকো, সেই ইগো নিয়ে যদি থাকতে তাহলে তবে আজকে আমাদের সাথে অপরাধটা ঘটতে না, আর যদি ইগো নিয়ে থাকতে সেই আমাদের সাথে এরকম করে কথা বলতে পারতে না, কপারেট করতে না, নিজেদেরকে বিক্রি করে দিতে পারতে না। তো তিনি তখন বলে, আপনি হয়তো ভুলে যাচ্ছেন সময় কখন কার আসে, কিভাবে আসে কেউ জানে না। এরপরে দেখা যায় মহিতোষ মজুমদার এসে বলতে থাকে, আমি কিন্তু এসে গিয়েছি, আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন আর আমি কি না আসতে পারি? আর তারপর দেখা যায় পরশুরাম বলে, সত্যি আপনাকে দেখে আমার লজ্জা করছে, আপনার লজ্জা করছে না? তখন এই কথা শুনে পরশুরামের কথা শুনে মহিতোষ তখন বলছে, না পরশুরাম, আমার লজ্জা করছে না, কারণ আমার লজ্জাটা আমার নয়, তোমার পাওয়ার দরকার, আমি লজ্জা পাই না, আমার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি তো লজ্জা পাওয়ার মতো কোনো কাজ করিনি। টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায়, সবাই টাকার কাছে বিক্রি হতে পারে, কোনো সমস্যা নেই। আর তখন এই কথা শুনে দেখা যাবে যে ভানু বলতে থাকে যে, হ্যাঁ কেন, তোমরা বিক্রি হওনি? তোমরাও তো বিক্রি হয়েছো, তবে অন্যকে কেন বলেছো? তোমাদের তো লজ্জা পাওয়ার তো দরকার। আর তখন এই কথা শুনে দেখা যাবে নন্দিনী বলতে থাকে, এখানে এত কথা হচ্ছে কেন? কথা বলার তো কিছুই নেই, কেন তোমরা সময় নষ্ট করছো এখানে কথা বলা? কি বুঝতে চাইছো তোমরা? বুঝতে পারছি না, তোমরা কি এখন নিজেদের মধ্যে ঝামেলা করতে চাইছো? নিজেদের মধ্যে ঝামেলা করার ইচ্ছে থাকলে করতে পারো। এরপর দেখা যাবে এদিকে আয়ুষীকে নিয়ে এসে মুখার্জি বাড়ির দরজায় দাঁড়ায় বিজিত। আর তখন বিজিত বাইরে থেকে আয়ুষীকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলতে থাকে, আয়ুষী তুমি এবার আসতে পারো, তুমি এবার ভিতরে চলে যাও, কোনো সমস্যা নেই। আয়ুষী তখন বলে, কেন তুমি যাবে না? আর তখনই বিজিত বললেন, না আমি যাব না, আমি ওখানে গেলে ঝামেলা হয়ে যাবে, এখন আমি ভিড়ের মধ্যে মিশে যাব, আমাকে কেউ আর খুঁজে পাবে না, আমি শুধু যখন পরশুরামের লাশ পড়ে যাবে তখনই সবার সামনে আসব, এছাড়া নয়। আর তারপর দেখা যাবে যে এরপর দেখা যাবে বিজিত ফোন করে শীতলকে সমস্ত ডিটেলস দিয়ে দেয়। এদিকে দেখা যায় যে নন্দা আর গজকেও গাড়িতে নিয়ে বসে থাকে মায়া। আর তখন বলরাম দেখা যায় বিজিতের উপর নজর রাখতে থাকে। আর তখন দেখা যায় বলতে থাকে, তুমি ফেঁসে গিয়েছো, জোর ফাঁসা ফেঁসে গিয়েছো, কি ভেবেছিলে এত সহজে সমস্ত কিছু হয়ে যাবে?
তুমি এত সহজেই পার পেয়ে যাবে, এটা কিছুতেই নয়। বিজিত লাহিড়ী, তুমি জানো না যে তুমি কোন ফাঁদে পা দিয়েছো, তুমি কিভাবে এখন যে বিপদে পড়বে তোমার কোনো ধারণা নেই। এ কথা শুনে দেখা যাবে যে বলরাম বলরাম ফোন করে মায়াকে, মায়াকে ফোন করে বলতে থাকে, কি হলো মায়া, তোমাকে আমি একটা কথা বলছি, সময় মতো সমস্ত কিছু করে নিবে, ঠিক আছে? আমি যখন তোমাকে ফোন করব তখন তুমি ওখান থেকে বেরিয়ে পড়বে, কোনো ঝামেলা নেই। আর নন্দা আর বাচ্চুকে সঙ্গে করে নিয়ে বের হবে, তার আগে গাড়ি থেকে নামাবে না। এরপর দেখা যাবে নন্দা আর বাচ্চু বলতে থাকে, আমরা বুঝতে পারছি না আমাদের নিয়ে তোমরা কেন এতটা বাড়াবাড়ি করছো, এতটা মাতামাতি করছো, আমাদেরকে যেতে দাও, আমরা তো ভয় পাচ্ছি। আর তখন বলে, এখানে তো আমাদের নিয়ে আসার কারণটা কি জানতে পারি? তারপর দেখা যাবে এই কথা শুনে মায়া বলতে থাকে, চিন্তা করো না, তোমাদের কোনো কিছুই হবে না, তোমাদের পাশে আছে পরশুরাম, স্বয়ং পরশুরাম তোমাদের পাশে আছে, তাই তোমাদের কোনো ক্ষতি হতে পারে না, ভয় থাকতে পারে না, তোমাদের ভয়ে কোনো নেই। আর এদিকে দেখা যাবে ত্রিপর্ণা বলতে থাকে, আমার মেয়ে কোথায়, আমার মেয়েকে ছাড়া আমি আমি রত্তান্তে কিছুতেই যাব না, আমার মেয়ে আসবে তারপর আমি রত্তান্তে যাব, এর আগে নয়। তখনই আরাধ্যা বলে, আচ্ছা আপনি তো বলেছিলেন যে আমার আমার দিদি বাড়িতে ফিরবে, কই এখনো তো ফিরলো না? তখন মহিতোষ মজুমদার বলে, যেহেতু কথা দিয়েছে উনি, তবে অবশ্যই ফিরবে, অবশ্যই আয়ুষী বাড়িতে ফিরবে, আয়ুষীকে ফিরতেই হবে, কোনো চিন্তা করো না, সময় হলে আয়ুষী বাড়িতে ফিরে আসবে। এই কথা শুনেই দেখা যায় যে তখনই আয়ুষী বাড়িতে ফিরে আসে। প্রার্থনা তখন বলে, কর্ণাকন যখন কথা দিয়েছে অবশ্যই ফিরবে, আরাধ্যা কোথায় যেতে পারে না। আধা তো তুই একটা কথা মাথায় রাখিস, আমাদের আয়ুষী যদি বাড়িতে ফিরে আসে তখন কিন্তু বুঝতে পারবি তোরা যে আয়ুষী সত্যি অনেক অনেক ভাগ্যবতী, যার কারণে বিজিটের মতো একজন হাজবেন্ডকে পেয়েছে। তখন এই কথা শুনে তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি সত্যি আরাধ্যা, তোর কথাগুলো শুনে আমার হাসি পাচ্ছে, হাসতে ইচ্ছে করছে। আর আমাদের আয়ুষী ভাগ্যবতী, যার কারণে ও বিজিটের মতো হাজবেন্ড পেয়েছে, সত্যি হাসালি আয়ুষী। আর তখন বলে, আরাধ্যার মতো যদি কোনো মেয়ে থাকতো আমাদের মাঝে, তাহলে বুঝতে পারতে আরাধ্যা যে কতটা কষ্ট পাচ্ছে এই কাবেরীর সঙ্গে বিয়েটা হয়ে। আর বুঝতে পারছিস না তোরা, কারণ তোর তো এরকম কিছু হয়নি, তাই না? আর তোর যদি এরকম কিছু হতো তাহলে নিশ্চয়ই বুঝতে পারতাম। এরপরে দেখা যাবে যে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি তো দেখছি আহ খুব ভালোই বলতে পারো। এরপর কর্ণ চ্যাটার্জি বলে, আমার পুত্রবধূ আরাধ্যা, লহরী চ্যাটার্জি, সবাইকে আমি ফিরে পেয়েছি, এখন আমি অনেক খুশি। আমার জীবনে কোনো রকম কোনো চাওয়া পাওয়া নেই, না চাওয়ার কিছুই নেই, আমি এখন অনেক হ্যাপি, আমার জীবনটা এখন সুন্দর করে গুছিয়ে নিব। এরপর দেখা যাবে সবাই মিলে জগন্নাথ দেবের রত্তান্তে যাবে। আর তখনই আয়ুষীও বাড়িতে ফিরে আসে, আয়ুষীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আয়ুষীর মা। আর তারপরে সবাই সবাই দেখা যায় সেখান থেকে রথযাত্রার জন্য বেরিয়ে যায়। আর কর্ণ চ্যাটার্জি চিৎকার করে তখন বলতে থাকে যে, জয় জগন্নাথ। সবাই মিলে কর্ণ চ্যাটার্জির সঙ্গে তালে তাল মিলায়। অন্যদিকে দেখা যাবে মায়া মায়া সবাইকে নিয়ে গাড়িতেই বসে আছে। এরপর বলরাম বলতে থাকে যে, মায়া তুমি শুধু পরশুরামের দিকে নজর রাখবে, পরশুরাম যখনই আসবে তখনই ইশারা করবে, তখন ওদেরকে নিয়ে বেরিয়ে পড়বে, কোনো রকম কোনো দ্বিধা করবে না। তখন এই কথা শুনে দেখা যাবে যে মায়া বলতে থাকে, ঠিক আছে চিন্তা করো না বলরাম দা, আমি সে সময় মতো বেরিয়ে পড়বো, আমি বসের দিকেই নজর রাখবো, অন্যদিকে নজর দেব না। আর তখন এই কথা শুনে দেখা যায় বলরাম বলতে থাকে, হ্যাঁ মায়া, নজরে রেখো, কোনো রকম কোনো গন্ডগোল করলে চলবে না, কোনো রকম কোনো গন্ডগোল আমি চাই না। এরপর দেখা যাবে যে টিনির মা বলতে থাকে যে, রথের দড়িটা এখন কে টানবে? আর তখন বলে, তোর বাবাকে ডাক, তোর বাবাই তো টানবে। আর তখন সবাই মিলে যারা কিনা কর্ণ চ্যাটার্জির পাশে, তখন তারা বলতে থাকে যে, এবার রথের দড়ি টানবে কর্ণ চ্যাটার্জি, যান আঙ্কেল যান। আর তখনই দেখা যাবে যে তটিনী আর ভূমিকা, তটিনীর আরেক বোন, তিনজনে মিলে সামনে গিয়ে দাঁড়ায় আর বলতে থাকে যে, আপনি কিছুতেই যেতে পারবেন না, এই রথের দড়ি আপনি টানবেন না, আপনার না অনেক রক্ত লেগে, আপনার হচ্ছে পাপের হাত। আর তখনই কর্ণ চ্যাটার্জি নিজের হাতটা চেক করতে থাকে। আর তারপর দেখা যাবে যে বলতে থাকে, রক্ত কোথায়, রক্ত আমার হাতে তো কোনো রক্ত লেগে নেই, আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন? এখন বলে, আমি রথের দড়ি টানবো না। এরপর বলে যে, না রথের দড়ি আপনি টানবেন না। এরপর বলে, দেখো এখানে কোনো ঝামেলা করো না।
তখন বলে আমি কোনো ঝামেলা করছি না, আপনি ওটা টানতে পারবেন না, কিছুতেই না। তখন দেখা যায় তটিনী বলে আপনি এত পাপ করেছেন, এত পাপ করেছেন যে এই হাত দিয়ে আপনি রথের দড়ি কিছুতেই টানতে পারেন না, আর যদি ধরেন তাহলে তাহলে রথের চাকা একটুও নড়বে না। আর তখন বলে তুমি কি আমার সাথে চ্যালেঞ্জ করছো, রথের দড়ি নড়বে না, টানবো না আমি? আর তখন বলে না, টানবেন না। বলে হ্যাঁ আমি আপনার সাথে বাজি ধরছি। এরপর বলে ও তাহলে নড়বে না, আমি দড়ি ধরবো না? তখন বলে না, রথ এগোবে না। এরপর বলে নো, এগোবে না। এরপর এদিকে নন্দিনী বলছে আচ্ছা আচ্ছা এরকম করছিস কেন, কেন শুভ দিন এরকমটা করে কেউ? আর উনি টানুক না। আর তখনই দেখা যায় আয়ুষীর মা বলে আজকে উনিই টানবেন। এদিকে ভূমিকা বলছে আচ্ছা আপনাকে যখন বারণ করা হচ্ছে আপনি কেন এরকমটা করছে, শুনুন না কথাটা। এরপর দেখা যাবে কর্ণ চ্যাটার্জি জোর করে রথের দড়ি টানতে গেলে পরশুরাম তাকে উচিত শিক্ষা দেয়। এদিকে তটিনীও উচিত শিক্ষা দেয়, উচিত শিক্ষা দিয়ে শেষমেশ শেষে রথের দড়ি টানে পরশুরাম। তো বন্ধুরা আজকে তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি